সুপ্রভাত আমার প্রিয় শ্রোতা বন্ধুরা। গল্পের ডালি বাই পামেলাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি নিয়ে এসেছি গোয়েন্দা ইন্দ্রনাথ রুদ্রের একটি রহস্য গল্প, নতুন রহস্য গল্প। গল্পটির নাম ৮ বছর পরে। গল্পটির লেখক শ্রী অদৃশ বর্ধন। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দেবেন, এছাড়া শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাছাড়া আমার চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনারা যদি অন্য লেখকের গল্প শুনতে চান, রহস্য গল্প উপন্যাস শুনতে চান, তাহলে সেখানে আপনারা প্লেলিস্টের আকারে পাবেন। তাহলে চলুন আর দেরি করব না, সরাসরি চলে যাচ্ছি গল্পের আসরে। গল্প পাঠে আপনাদের সাথে আমি রয়েছি পামেলা। তাহলে গল্পের নাম হচ্ছে ৮ বছর পরে, অধ্যায় ১। আমি বললাম, না, অসম্ভব। যে খুনিকে ৮ বছর আগে ধরা যায়নি তাকে আর ধরা যাবেও না। ইন্দ্রনাথ বলল, না, এই পৃথিবীতে অসম্ভব বলে কিন্তু কিছুই নেই। আমি ব্যঙ্গের হাসি হেসে বললাম, এটা তোমার লেখা ডিকশনারির বুলি বুঝি? বুলি নয়, মৃগাঙ্ক। আমার চোখে চোখ রেখে ইন্দ্রনাথ আবার বলল, আমার মনোবল দেখো মৃগাঙ্ক, সিদ্ধে কিন্তু সহজে আসে না। প্রবলেমকে নানা দিক থেকে অ্যাটাক করতে হয়। প্রবলেম থাকলে তার সলিউশন থাকবেই। যে প্রবলেমের সমাধান নেই সেটা কোনো প্রবলেমই নয়। ফাইল অফিসিয়ালি ক্লোজড হয়ে গেছে ইন্দ্রনাথ। যাক না, যদিও সেটা করা উচিত নয়। বহুদিন যেতে পারে, বহু মাস যেতে পারে, বহু বছরও যেতে পারে। ফ্রেশ এভিডেন্স হাতে আসতেও পারে অনেক পরে। বিতর্কে অংশ নেয়নি জয়ন্ত। পুলিশ বিভাগে ও এখন একটা বিশেষ জায়গায় এসে পৌঁছেছে। গোটা দেশে খুন খারাপি বেড়ে গেছে। পৃথিবী জুড়ে নানা রকম ক্রাইম হয়ে চলেছে। এখন শুরু হয়েছে সাইবার ক্রাইম। কিন্তু মার্ডার আজও সব চাইতে সিরিয়াস একটা ক্রাইম। মার্ডার মিস্ট্রি সলভ করতে গেলে দরকার হচ্ছে অভিজ্ঞতা, জেদ আর জেরা করার কৌশল। জয়ন্ত এই গুণগুলোর অধিকারী। তাই ওর বিশেষ ক্ষমতার জেরে যেখানে খুশি ও যেতে পারে, মার্ডার অফিস খুলে বসতে পারে, স্থানীয় পুলিশকে সাহায্য করতে পারে। এতে কাজ হচ্ছে। যদিও প্রেস রিপোর্টে জয়ন্তর নাম কোথাও থাকছে না। সিক্রেট সেলের খবর কেউ জানে না। আরও একটা নাম পাবলিকের অগোচরে রাখা হয়েছে, ইন্দ্রনাথের নাম। বহু কেসে ইন্দ্রনাথ ওর পাশে থাকে। হত্যাকারীকে চাই। প্রাইভেট ডিটেকটিভ যদি তার বুদ্ধি ধার দেয়, ক্ষতি কী? এতে উপরওয়ালাদের সায় রয়েছে, মদত আছে, কারণ কাজ হচ্ছে। জয়ন্ত এসেছিল এই মতলবে। সেদিন ছিল রবিবার। বালিগঞ্জ থেকে বেলেঘাটায় গেছিলাম ইন্দ্রনাথের সঙ্গে আড্ডা মারতে। প্রায় সঙ্গে সঙ্গে এলো জয়ন্ত। বলল ওর মিস্টেরিয়াস কেস কাহিনী। ব্যাপারটা এই রকম। গ্রিন টাউন একটা ছোট্ট শহর। আয়তনে ছোট হলেও বড় শহরের ক্ষুদে সংস্করণ। পুলিশ ফাঁড়ি নতুন বাড়িতে গেছে। দারোগা অভয়ঙ্কর তলাপাত্র জয়ন্তকে নতুন অফিস দেখাচ্ছে, কারণ এটা এখন মার্ডার অফিসও বটে। সেই প্রসঙ্গেও এখনও তোলেনি অভয়ঙ্কর তলাপাত্র। বয়স 40 ছুঁই ছুঁই। গাত্রবর্ণ অমানিসা প্রতিম। চক্ষুযুগল সদা রক্তবর্ণ। গোঁফ মিলিটারি ধাঁচের। মাথায় পাক্কা 6 ফুট। মেদহীন, প্রকৃত ব্যায়ামবীর। প্রথম আলাপেই জয়ন্ত বলেছিল, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা প্রস্তাব রাখতে চাই। শশব্যস্ত হয়ে অভয়ঙ্কর তলাপাত্র বলেছিল, একটা কেন স্যার, আপনি 21টা রাখুন না স্যার। না, আপাতত একটা। আপনার নামটা কিন্তু বড্ড বড়। আগে বাবার দেওয়া নাম। আচ্ছা, আমি যদি একটু ছোট করে নিই, আপনি কি আপত্তি করবেন? না স্যার, একদম না, এটা তো মিনিরই যুগ। আমি একটা কাজ করব, নামটার মুড়ো আর লেজা কাটবো। হ্যাঁ স্যার, স্বচ্ছন্দে। কিন্তু স্যার, তাহলে কি দাঁড়ালো? ভয়ঙ্কর পাত্র।
এই কাহিনীতে এখন থেকে তাকে শুধু ভয়ঙ্কর পাত্র বলা হবে। ভয়ঙ্কর পাত্র বলল, স্যার, আর তেমন ঘর তো নেই, তাই একটা ঘরে দুজনের অফিস করলাম। হ্যাঁ, ঠিক আছে, উত্তম কাজ করেছেন। ফার্নিচারগুলো সেইভাবেই সাজিয়েছেন দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, যাতে দুজনের কাজের সুবিধা হয় সেইভাবেই করেছি। মিস্টার ভয়ঙ্কর পাত্র, আপনি তো মশাই এলাহি কাণ্ড করেছেন। স্যার, আপনি করিয়ে দিলেন। যুগের সঙ্গে পা মিলিয়ে চলতে হবে। তা ওটা কি করছেন? ভয়ঙ্কর পাত্র একটা কালো রঙে তোবড়ানো টিনের ট্রাঙ্ক হাতড়াচ্ছিল। বদখত বস্তুটা এ ঘরে মানাচ্ছে না। এখানে সমস্ত কিছু মডার্ন, ওই ট্রাঙ্কটা ছাড়া। পুলিশের ট্রাঙ্ক, নথিপত্র রাখা হতো, তালা দেওয়া থাকতো। স্যার, একটা ফাইল খুঁজছি। বলতে বলতে ট্রাঙ্কের একদম তলা থেকে এক বান্ডিল ফাইল বের করলো ভয়ঙ্কর পাত্র। কোণের টেবিলে রাখলো। ফাইল তো নয়, চিত্রগুপ্তের জাবদা খাতা। বেশি খুঁজতে অবশ্য তাকে হলো না। উপরেই রাখা ছিল বিশেষ সেই ফাইল। তুলে নিয়ে রাখলো জয়ন্তর টেবিলে। জয়ন্ত বলল, কি আছে এর মধ্যে? ভয়ঙ্কর পাত্র বলল, আনফিনিশড বিজনেস স্যার। অর্থাৎ? অর্থাৎ সহসা মৃত্যু জগৎপুরে 8 বছর আগে। তখন আমি গ্রিন টাউনে বদলি হয়েছিলাম, আবার এসেছি। তা রহস্যটা কোথায়? কেসটা অসমাপ্ত কেন? কে খুন করেছে সেটা জানা যায়নি, কিভাবে করেছে জানা যায়নি, কেন করেছে সেটাও জানা যায়নি। ফানি বিজনেস? ইয়েস স্যার। ফাইল নিয়ে জয়ন্ত বসল। গ্রিন টাউন শহরের অতীত ইতিহাস তুলে ধরা হয়েছে পাতায় পাতায়, খুদে খুদে হরফে কিন্তু স্পষ্ট হস্তাক্ষরে তদন্তে সংক্ষিপ্ত বিবরণ লেখা রয়েছে। গ্রিন টাউন তখন মাথা চাড়া দিচ্ছে। পুলিশের হাতে সময় ছিল যথেষ্ট, তাই এমন হরফ চিত্র রচনার সময় পাওয়া গিয়েছিল। জয়ন্তর চোখ চলল ঝটিকা বেগে। পড়ছে আর ভাবছে আগের গ্রিন টাউন আর এখনকার গ্রিন টাউনের কত তফাৎ। সময় সব কিছু পাল্টে দিয়ে যায়। ফেলে আসা গজকচ্ছপের যুগ পেরিয়ে আসতে হয়েছে জয়ন্তকেও। তখন এত মোটর গাড়ির চোখ ধাঁধানো ছুটোছুটি ছিল না। পবন বেগে ধেয়ে আসার উপযুক্ত এত মোটর রাস্তাও ছিল না। মধুমক্ষিকারা এত সুলভ আর সহজলভ্য ছিল না। নাম গোত্রহীন যে কোনো খুনি এখন কয়েক পেগ খাইয়ে মনের মতো নারীকে সেই নারীর ইচ্ছায় গাড়িতে চাপিয়ে উধাও হয়ে যেতে পারে, তারপর লাশ ফেলে দিয়ে হাওয়া হয়ে যায়। সন্দেহভাজনদের লিস্ট আছে বটে পুলিশের কাছে, লম্বা লিস্ট, কয়েকশো থেকে কয়েক হাজার সাসপেক্টের নাম। কুন্তলাশীল মেয়েটার ক্ষেত্রে ঠিক তাই ঘটেছে। সে খুন হয়েছে। কারা তাকে খুন করতে পারে পুলিশের তা জানা রয়েছে। কুন্তলাকে দেখতে ভালো, রোজগার করতেও ভালো, এমনকি শখ করে একটা সেকেন্ড হ্যান্ড ফিয়াট গাড়িও কিনেছিল, নিজেই ড্রাইভ করত। এই যুগের হাওয়ায় মানুষ। স্বনির্ভর হতে চেয়েছিল, হয়েও ছিল। মাত্র 24 বছর বয়সে। ঢিলে ঢালা শাড়ি ছিল তার দুচক্ষের বিষ। পার্সোনাল সেক্রেটারি হতে গেলে চেহারায় যতখানি চেকনাই প্রয়োজন সবই তার ছিল। বয়স্কার চুল, গলায় পেঁচানো স্কার্ফ, গ্রীবা বেঁকিয়ে কথা বলা, ঝকমকে অপাঙ্গ চাহনি, অনাড়ষ্ট মেলামেশা, প্রয়োজনে মদিরা সেবন করা, তারপর উদ্দাম নাচে পুরুষ নাচিয়ে দেওয়া। এইভাবে কেটেছিল তার জীবনের এক শেষ রবিবারের সন্ধ্যা। ডিনার পার্টি মাতিয়ে দিয়েছিল ছেলে বন্ধু আর মেয়ে বন্ধুদের নিয়ে। রাত 9টায় বেরিয়ে গিয়েছিল গাড়ি হাঁকিয়ে। পিতৃগৃহে সদর দরজার 1 মাইল দূর পর্যন্ত পৌঁছাতে পারেনি। পরের দিন ভোর 4টের সময় এক লরি ড্রাইভার গাড়ি পার্ক করতে গিয়েছিল নিরিবিলি একটা রাস্তায়। ঠিক সেই সময় এই রাস্তায় সন্ধ্যের পর থেকে ভোর পর্যন্ত গাড়ি প্রায় চলতো না বললেই চলে। অথচ অত ভোরে একটা গাড়ি দাঁড়িয়েছিল পার্কিংয়ের জায়গায়।
ছোট্ট গাড়ি, কিন্তু ঝাঁ করে দাঁড় করিয়ে দেওয়ার ফলে জায়গা নিয়েছিল অনেকটা। একপাশে গুছিয়ে গাড়ি রাখতে হয়, কিন্তু পুচকে এই গাড়ি সেসব গোছগাছের ধারই ধারেনি। সাঁ করে ঢুকেই যেন ঘ্যাঁচ করে ব্রেক মেরেছে পার্কিং স্পেসের ঠিক মাঝখানে। বড় লরি ঢোকানোর জায়গাটা কোথায়? লরি ড্রাইভারের মেজাজটা খিচড়ে গিয়েছিল একই কারণে। এমনিতেই সারা রাত ড্রাইভিংয়ের ফলে মাথা তার গরম, শরীর তার ক্লান্ত। ভোরের আলো ফুটতেই প্রকৃতির আহ্বান তীব্র হয়ে উঠেছিল, তাই পার্কিং স্পেস দেখে লরিটাকে গুছিয়ে রাখতে গিয়েছিল। পুচকে গাড়ির বেখাপ্পা পার্কিং দেখে গরম চোখে সেই দিকে তাকাতেই দেখতে পেল ড্রাইভারের আসনে কে যেন বসে রয়েছে। লরিতে বসে গলার শির তুলে চেঁচিয়ে গিয়েছিল ড্রাইভার, খুদে গাড়িটাকে একটু পাশ করে রাখলেই তো হয়, বড় লরিটা তাহলে একটু জায়গা পাবে। এই ছিল তার বক্তব্য। কিন্তু খুদে গাড়ির চালক মোটেই কর্ণপাত করেনি। স্পর্ধা কম নয়। লাফিয়ে লরি থেকে নেমেছিল ড্রাইভার, হনহনিয়ে গিয়েছিল লিটল ফিয়াটের দিকে। দূর থেকেই দেখেছিল চালকের আসনে বসে রয়েছে একটি মেয়ে। এত ভোরে, বয়স কম, দেখতেও ভালো। হয়তো হাওয়া খেতে বেরিয়েছে অথবা গাড়ি চালানো শিখতে বেরিয়েছে। কিন্তু তা তো নয়, গাড়িতে এল প্লেট ঝুলছে না। ড্রাইভিং শেখানোর জন্যে অন্য কেউ বসেও নেই। মেয়েটা একা রয়েছে গাড়ির মধ্যে স্টিয়ারিংয়ের সামনে। এত হাঁক ডাকেও যখন তার চেতনা ফেরেনি তখন নিশ্চয়ই ঘুমোচ্ছে। গায়ে জড়ানো রয়েছে একটা ফিনফিনে রেনকোট। ফাঁকা রাস্তার জোর হাওয়া জানলা দিয়ে ঢুকে পথপথ করে ওড়াচ্ছে রেইনকোটের হেড ক্যাপে, যা এলিয়ে রয়েছে পিঠের ওপর। শীতে মরে যাবে যে। আশ্চর্য মেয়ে তো, জানলার কাজটা পর্যন্ত নামিয়ে রেখে অঘরে ঘুমাচ্ছে এই কনকনে ঠান্ডায়। উইন্ডস্ক্রিনে আঙুলের গাঁট ঠুকতে গেছিল লরির ড্রাইভার মেয়েটার ঘুম ভাঙানোর জন্যে, কিন্তু থমকে গিয়েছিল। মেয়েটার দু চোখের পাতা পুরো খোলা রয়েছে। অধ্যায় 2। লরি ড্রাইভার যে স্টেটমেন্ট দিয়েছিল পুলিশের কাছে তা ছোট করে লেখা ছিল রিপোর্টের তলায়। জয়ন্ত সেটা পড়ে নিল, তারপর তুলল মেডিকেল রিপোর্টের কপি। হার্ট অ্যাটাকে মারা গেছে কুন্তলা শীল। আগের মেডিকেল হিস্ট্রিতে রয়েছে তারই আভাস। হৃদযন্ত্র ছিল কমজোরি। হার্ট অ্যাটাক? ভুরু কুঁচকে গিয়েছিল জয়ন্তের। তাহলে ভয়ঙ্কর পাত্র এই কেস নিয়ে মাথা কেন ঘামাচ্ছে? পুরনো ফাইল ঘাটার কি তার দরকার? 24 বছর বয়সে হার্ট অ্যাটাক যদিও একটা বিরল ঘটনা, কিন্তু দুর্বল হৃদযন্ত্র নিয়ে অনেকেই ভূমিষ্ঠ হয়। পুলিশ তা নিয়ে মাথা ঘামায় না, ডাক্তাররা ঘামায়। অদ্ভুত কেস পুঁজিতে জমিয়ে রাখে, পুলিশ ফাইল ক্লোজ করে দেয়। কিন্তু এক্ষেত্রে পুলিশের টনক নড়েছিল, কারণ কুন্তলা শীলের মাথার দিকে দেখা গেছে একটা গভীর চোট, খুলিতে চোট। খুলি গুড়িয়ে দেওয়ার মতন বড় কোনো চোট নয়, তবে রক্ত ঝরেছিল ভালোই। মাথার বাঁদিকে। সেই দিকে একজন প্যাসেঞ্জার বসে থাকার কথা। ভয়ঙ্কর পাত্র বলল, স্যার, খটকাটা কিন্তু এইখানে লাগছে। জবাব না দিয়ে জয়ন্ত অনড় চোখে কয়েক সেকেন্ড চেয়ে রইল ভয়ঙ্করের লাল চোখের দিকে। পুলিশকে নিয়ে হাসি তামাশা সবাই করে, শার্লক হোমস থেকে আরম্ভ করে এখনকার সমস্ত গোয়েন্দা লেখকরাই। ভয়ঙ্কর পাত্র একাই এদের চোখ খুলে দেওয়ার পক্ষে যথেষ্ট। মুখ খুলল তারপর, স্যার, মাথার বাঁদিকে চোট, হার্ট অ্যাটাকের আগে না পরে আলোচনা করা যাক নিজেদের মধ্যে। ঠিক আছে স্যার? তাহলে স্যার, আলোচনা করার আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো রক্তের পরিমাণ, মানে ঝরে যাওয়া রক্তের পরিমাণ। কারেক্ট। সময়ের প্রশ্ন এসে যাচ্ছে কিন্তু এইখানে। আচ্ছা, রক্ত ঝরেছিল হার্ট অ্যাটাকের আগে না পরে?
স্যার, হার্ট অ্যাটাকের পরে যদি ঝরতো তাহলে কিন্তু এতটা ঝরতো না। অ্যাটাক আরম্ভ হতে এলোপাথারিভাবে পার্কিং করেছে কুন্তলা শীল। সেই সময় মাথার বাদিকে ঠোক্কর লেগেছে কোনো একটা জায়গায়। আচ্ছা, গাড়ির মধ্যে মাথার বাদিকে কি ছিল? মানে রক্ত ঝরিয়ে দেওয়ার মতন কিছু? স্যার, ড্রাইভিং মিরর। হার্ট তখন বন্ধ হয়ে গেছে, আর কুন্তলা শীলের ধরে তখন প্রাণও নেই। প্রাণটা যাওয়ার আগে ব্রেক কষেছিল, মাথা ঠুকে গিয়েছিল। রাইট। ইয়েস স্যার। হার্টের পাম্পিং যখন বন্ধ হয়ে গেছে তাহলে স্যার এত রক্ত ঝরবে কেন? বাহ, চমৎকার তো ভেবেছেন। রক্তের পরিমাণটা যখন বেশি তখন সোজা যুক্তি যেটা বলছে মাথায় চোট লেগেছিল আগে, হার্ট অ্যাটাক হয়েছিল পরে। রাইট? ইয়েস স্যার। ওফো, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? মার্ডার করা হয়েছিল কুন্তলা শীলকে, তাই তো? মেডিকেল রিপোর্ট কিন্তু সাইলেন্ট থেকেছে এই মার্ডারের ব্যাপারে স্যার। চোখ নামালো জয়ন্ত, খুঁটিয়ে পড়ল মেডিকেল রিপোর্টের প্রতিটি শব্দ। ডাক্তাররা অনেক সময় জেরা এড়ানোর জন্যে ষাটে মেরে দেয়, একুল ওকুল দুই কুলই তাদের বজায় থাকে। এই রিপোর্টেও সেটাই করা হয়েছে। অশ্বত্থামা হত ইতি গজর মতন একটা বয়ান রয়েছে। বয়ানটা জয়ন্ত একবার পড়ল, দুবার পড়ল, তিনবার পড়ল। তারপর জিজ্ঞাসা করল ভয়ঙ্কর পাত্রকে, আচ্ছা, কুন্তলা শীল ড্রাইভিং সিটে কিভাবে বসেছিল? মানে আরামে বসেছিল না কষ্টকর অবস্থায় বসেছিল? অত রিপোর্ট পড়ার সময় নেই, আপনি বলুন। গাড়ি পার্ক করার পর তার সিটিং পজিশনটা কীরকম ছিল? স্যার, নাইস অ্যান্ড কমফোর্টেবল। চমৎকার। হার্ট অ্যাটাক ভগবানের অবদান, এতে মানুষের কোনো হাত নেই, কিন্তু ভগবান এই ব্যাপারে বড় নিষ্ঠুর। মোটরিস্টকে ধীরে সুস্থে গাড়ি পার্ক করার সময় দেন না। মাঝ রাস্তা থেকে গাড়ি নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার পর ড্রাইভারের হার্ট অ্যাটাক কিন্তু ঘটান না। ইয়েস স্যার। থ্যাংক ইউ। নাও মিস্টার পাত্র, ডক্টর এইখানে মেডিকেল রিপোর্টের এক জায়গায় বলে আঙ্গুল রাখলো জয়ন্ত, তারপর আবার বলল, হ্যাঁ, এখানটা উনি লিখেছেন যে বডি সরানো হয়েছিল মৃত্যুর কিছু পরে। ভয়ঙ্কর পাত্র মিলিটারি গোফে তর্জনী সঞ্চারণ করে বলল, ইন্টারেস্টিং স্যার। কুন্তলা শীলের কেস বেশ ঘোরালো হয়ে উঠছে এই পয়েন্ট থেকে, আমার যা মনে হয়। এই বলে আরও দুটো স্টেটমেন্টের ওপর হুমড়ি খেয়ে পড়ল জয়ন্ত। কুন্তলা শীলের মা আর তার বাবার দেওয়া দুটো স্টেটমেন্ট, দুজনেই একই গাওনা গেয়েছেন। তাদের কন্যার মৃত্যু মোটেই ইন্টারেস্টিং নয়, অথবা ঘোরালোও নয়। দুটো স্টেটমেন্টেই আরেকটা ব্যাপার সুস্পষ্ট হয়ে গেছে। স্বামী স্ত্রীর কেউই ইন্টারেস্টিং ক্যারেক্টারের মানুষ নন, সাধারণ দম্পতি। তাদের কন্যাও 5টা মেয়ের মতো সাধারণ, সমাজে মিশে যাওয়ার মতো মেয়ে, সমাজ থেকে ছিটকে যাওয়ার মতন মেয়ে নয়। কুন্তলা শীল তাদের কাছে প্রকৃতই একটা রত্ন। বাড়িতে ঝুট ঝামেলা কখনো বাধায়নি, বাড়ির বাইরেও কারোর সঙ্গে লটঘট কোনো ব্যাপার ঘটায়নি। গুড গার্ল, নিজেকে বাঁচিয়ে চলতে পারে, মানিয়েও নিতে পারে, তাই সবার চোখে সে ভালো মেয়ে থেকেছে বরাবর। হার্ট খারাপ ওর ছোটবেলা থেকেই, কিন্তু চালিয়ে তো যাচ্ছিল না। ওষুধপত্র কখনো খায়নি। রবিবার রাতে ডিনার পার্টির কথাই ধরা যাক। পার্টি দিয়েছেন খোদ বস, বড়লোক, বড় ব্যবসার মালিকও। বাড়িটাও একটা প্রাসাদ, শহরের বাইরে, সেখানেও তো মুখরোচক কিছু ঘটেনি। আরও 4 জন গেস্ট হাজির ছিল ডিনার পার্টিতে। বিজনেসের জুনিয়র এক্সিকিউটিভ এসেছিলেন তার গার্লফ্রেন্ডকে নিয়ে। অন্য একটা বিজনেসের জুনিয়র এক্সিকিউটিভও এসেছিলেন তার বাগদত্তাকে নিয়ে। মোট 6 জনের পার্টি। কুন্তলা শীলকে বাদ দিলে থাকছে 5 জন। 5 জনের মধ্যে 4 জনের স্টেটমেন্টই একরকম। অঞ্জনার স্টেটমেন্ট পাওয়া যায়নি। কুন্তলা শীল এসেছিল 7টায়। ডিনার খাওয়া শুরু হয়েছিল ঠিক তারপরে। টেবিল সাফ হওয়ার আগে বাড়ি ফিরে যেতে চেয়েছিল কুন্তলা, কিন্তু বেশ কিছুক্ষণ থেকে যেতে হয়েছিল বসের অনুরোধে। পরের দিন সকালে তাকে যেতে হবে বিজনেস ট্রিপে, তাই কয়েকটা চিঠির ডিকটেশন দিয়েছিলেন কুন্তলাকে।
তারপরেই শর্ট হ্যান্ড নোটবুক ব্যাগে রেখেছিল কুন্তলা। ব্যাগ নিয়ে এসেছিল পার্টিতে। খান কয়েক বিল পেমেন্ট করা বাবদ 4,000 টাকা দিয়েছিলেন বস। ব্যাগে টাকা নিয়ে কুন্তলা বেরিয়ে গিয়েছিল তৎক্ষণাৎ। তখন প্রায় রাত 9টা বাজে। তারপর তাকে জীবিত অবস্থায় এই 4 জনের কেউ আর দেখেনি। হ্যান্ডব্যাগ রহস্য শুরু হয়েছে সেইখান থেকে, কারণ এই বস্তুটিকে কেউ আর দেখেনি। হ্যান্ডব্যাগ। জয়ন্তের মনশ্চক্ষে ভেসে উঠল জিনিসটা। সমস্ত মেয়ের কাছে এই একটি জিনিস বড় প্রিয় এবং নিত্যসঙ্গীও। চশমাধারী যেন চশমা ছাড়া চলতে পারে না, কি যেন তার হারিয়ে গেছে সব সময় মনে হয়। মেয়েরাও হ্যান্ডব্যাগ কাঁধে অথবা হাতে না রাখলে নিজেদের খুবসুরত মনে করে না। হ্যান্ডব্যাগ ওরফে ভ্যানিটি ব্যাগ তর্জমা করলে দাঁড়ায় দম্ভথলি, মেয়েদের দম্ভ। এই যুগে কোমলাঙ্গীরা তো নিষিদ্ধ বস্তু থেকে আরম্ভ করে প্রসিদ্ধ বস্তু পর্যন্ত সমস্ত কিছুর স্থান করে নেয় এই বটুয়ার মধ্যে। বস্তুটা তাদের দ্বিতীয় হৃদয়। কুন্তলাশীল মডার্ন গার্ল, ইয়াং, চার্মিং, স্মার্ট, ড্যাশিং, পুশিং, নীতিবোধের নিগড়বদ্ধ নয়। নিত্যসঙ্গী দম্ভ বটুয়া নিয়ে গিয়েছিল ডিনার পার্টিতে, অবশ্যই নিজেকে ফ্রেশ আর অ্যাট্রাকটিভ রাখার জন্যে। খানাপিনা অন্তে নোটবুক আর টাকার বান্ডিল হ্যান্ডব্যাগের উদরে প্রবেশ করিয়ে পার্টি ত্যাগ করেছিল। তারপর যখন তাকে দেখা গেল, শুধু তাকেই দেখা গেল, নিত্যসঙ্গী দম্ভ বটুয়া বুঝি পঞ্চভূতে বিলীন হয়ে গেছে। সেই সঙ্গে নিরুদ্দেশ হয়েছে আরও একটি বস্তু, তার স্কার্ফ। আল্ট্রা মডার্ন ড্রেস পরে পার্টিতে গিয়েছিল কুন্তলা। হ্যান্ডব্যাগের মতোই নিত্যসঙ্গী করে আরেকটা বস্তুকে গলায় বাহারি বন্ধনে ঝুলিয়ে রেখেছিল, তার স্কার্ফ। রেশমি স্কার্ফ, বাটিকের কাজ করা, চোখ কাড়ে সবার আগে। নারী বরতনুতে পুরুষের পোশাক তার পয়লা ফ্যাশন। দোসরা ফ্যাশন হলো এই স্কার্ফ, নেকটাইয়ের বিকল্প। সান্ধ্য আসর থেকে যখন সে বিদায় নিচ্ছে, তখন তার চারুগ্রীবা বেষ্টন করেছিল এই স্কার্ফ। তাই সেই বিশেষ রবিবারের বিশেষ স্কার্ফ কী ধরনের ছিল তা জলছবির মতো ছাপ মেরে গেছে সপ্ত ব্যক্তির মনের পটে। এই 7 জনের মধ্যে রয়েছেন কুন্তলার পিতা স্বর্গ আর জননী জন্মভূমিশ্চু, রয়েছেন অন্নদাতা বস, রয়েছেন বাগদত্তা এক এক্সিকিউটিভ এবং বান্ধবী আর এক এক্সিকিউটিভ। 7 জনেই দেখেছেন সেই সন্ধ্যার কণ্ঠ আকর্ষণী বস্তুটাকে। প্রত্যেকের মনে ছিল সেদিনের স্কার্ফটা ছিল কী ধরনের, কী রকম নকশার। বাটিকের কাজ করা, গাঢ় লাল আর ফিকে কালো রঙের সংমিশ্রণ শুধু বর্ডারে, বাকিটা ময়ূরকণ্ঠী বর্ণের। এমন জিনিস একবার দেখলে চট করে তা ভোলা যায় না। কুন্তলা শিল্কের ডিনার পার্টির পর সজীব সহাস্য অবস্থায় আর দেখেনি এই 5 জন। কিন্তু 5 জনের মনের পরতে পরতে গেঁথে গিয়েছিল নয়ন সুন্দর স্কার্ফের ছবি। এই 4 ব্যক্তির মধ্যে আবার শুধু 3 ব্যক্তির স্পষ্ট মনে রয়েছে রাত প্রায় 9টার সময় যখন কুন্তলাশীল নাম্নী বিদ্যুৎ বল্লরী বিদায় নিচ্ছে ভোজন কক্ষ থেকে, তখন তার কণ্ঠদেশ বেষ্টন করেছিল আশ্চর্য সুন্দর সেই স্কার্ফ। কুন্তলা অলংকার প্রীতি কখনো দেখাতো না, তাতে নাকি নিজেকে বড় মেইলি দেখায়। নারী পুরুষের অসন যখন এক, বসন কেন এক থাকবে না? গলায় তাই চন্দ্রহারের পরিবর্তে এই স্কার্ফ, এবং স্কার্ফ ঝলক দেখিয়ে খানাপিনার কক্ষ থেকে বিদায় নিয়েছিল কুন্তলা। 3 জন তা দেখেওছে, 3 জনে সেটা স্পষ্ট মনে আছে। শুধু 3 জন। এই পয়েন্টটাই মাথায় রাখল জয়ন্ত। জয়ন্ত ভয়ঙ্কর পাত্রকে বলল, হ্যান্ডব্যাগ আর স্কার্ফ নিখোঁজ, এই দুটো জিনিস উদ্ধারের জন্যে আচ্ছা খানা তল্লাশি কি করা হয়েছে? আরে মশাই, অত রিপোর্ট পড়া যায় নাকি? পরে পড়ব, আপনি শুধু চুম্বক সারটুকু একটু শুনিয়ে দিন।
গলা খাকড়ি দিয়ে ভয়ঙ্কর পাত্র বলল, তাহলে স্যার শুধু এই স্কেচ ম্যাপটুকু দেখুন। কোন কোন জায়গা কভার করা হয়েছে সমস্ত কিছু দেখানো হয়েছে। হ্যাঁ দেখলাম, কিন্তু স্কার্ফ আর হ্যান্ডব্যাগ তো পেলাম না। পেলাম রাশি রাশি স্কার্ফ আর হ্যান্ডব্যাগ। মেয়েরা এত হ্যান্ডব্যাগ কেন কেনে বলুন তো? গিন্নি কাকে বলে এখনও তা জানেন না, আপনার কথাই তার প্রমাণ। স্যার ওই পাঠশালায় তো পড়িনি, গিন্নি নিয়ে কিন্তু পুলিশের চাকরি করা যায় না স্যার। কথাটা মনে ধরল জয়ন্তর। গম্ভীর থাকবার চেষ্টা করেও থাকতে পারল না, ফলে একটা উদ্ভট হাস্যরেখা জাগ্রত হলো ঠোঁটের দুই প্রান্তে। বলল, একই তরণী যাত্রী আমরা দুজনেই, বুঝলেন? পুলিশি গিন্নিদের অবস্থা বড্ড করুণ হয়ে দাঁড়ায় যখন প্রমোশন পেতে থাকে পুলিশ স্বামীরা। যাক, এই সমস্ত ছেদো কথা। অনেক হ্যান্ডব্যাগ, অনেক স্কার্ফ উদ্ধার করলেন খানা তল্লাশি করে এই জায়গা থেকে। স্কেচ ম্যাপের ওপর আঙ্গুল রেখে চালিয়ে গেল জয়ন্ত। তারপর বলল, পেলেন না শুধু সেই ময়ূরকণ্ঠী স্কার্ফ আর নিশ্চয়ই মানানসই হ্যান্ডব্যাগ। হ্যাঁ স্যার, আপনি ঠিকই ধরেছেন, হ্যান্ডব্যাগটাও ছিল ময়ূরকণ্ঠী বাটিক দিয়ে ম্যাচ করানো। টেস্ট ছিল বলতে হবে কুন্তলাশীল মেয়েটার। হ্যাঁ, খুবই স্বাভাবিক। যা খুঁজেছেন সেটা আপনি পাননি। কেন পাননি সেই সম্পর্কে কি কি অনুমান আপনি খাড়া করেছেন, বা আদৌ কি আপনি করেছেন? স্যার, আমি রিপোর্টে সমস্ত লিখে রেখেছি, তবে একটু গল্প করে আমি বলবো। এই বলে একটা কথার ছবি উপহার দিল ভয়ঙ্কর পাত্র। অনুমান ভিত্তিক ছবি, স্রেফ থিওরি। হ্যান্ডব্যাগ আর স্কার্ফ উধাও হয়ে যেতে পারে যেভাবে, তার মন গড়া একটা কাহিনী। কুন্তলাশীল হাওয়া গাড়িতে চেপে বেরিয়েছে রাত 9টা নাগাদ। রাস্তায় এখন গাড়ি ঘোড়া কম, লোকজনও কম। শীতের রাত, হিমেল হাওয়া, ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। রেনকোটটা তাই গায়ে জড়িয়ে নিয়েছিল। বসে সদর দরজা থেকে পার্কিং স্পেসে রাখা ফিয়াটের কাছে যাওয়ার জন্যে, আর খোলেনি। ঝড়ের বেগে উড়ে যাবে স্বগৃহে। গ্যারেজে গাড়ি ঢোকাবে, এই শীতে তার ভিজতে ইচ্ছা করছে না। জনহীন রাস্তা, কিন্তু পুরোপুরি জনহীন নয়। দোকানপাট বন্ধ হয়ে গেছে। স্ট্রিট ল্যাম্পগুলো তাদের ডিউটি করে যাচ্ছে। একটা বাতিস্তম্ভের তলায় দাঁড়িয়ে এক পুরুষ মূর্তি। আগুয়ান ফিয়াটটাকে দেখেই নেমে এলো রাস্তায়। গায়ে বর্ষাতি, মাথায় ক্যাপ, হাত তুলে ফিয়াটটাকে রুখতে চাইছে। হেডলাইট জ্বলছিল। এবার ফগ লাইট জেলে দিল কুন্তলা। জনহীন রাতে কেউ যদি লিফট নিতে চায়, তাকে চলন্ত অবস্থাতে দেখে নেওয়া সমীচীন। যুবতীদের বহু দিক ভাবতে হয়। চেনা মুখ হলে গাড়ি দাঁড় করাবে, অচেনা মুখ হলে পাশ কাটিয়ে বেরিয়ে যাবে। কিন্তু লোকটা যেইভাবে রাস্তার মাঝে চলে এসেছে, পাশ কাটানোর জায়গাটা কোথায়? মতলব সুবিধার মনে হচ্ছে না। দরকার হলে ধাক্কাই মারবে কুন্তলা। শক্ত হয়ে ওঠে চোয়ালের রেখা। ফগ লাইট ছিড়ছিড়ে বৃষ্টি ভেদ করে আলোক বন্যায় ভাসিয়ে দিল লোকটার মুখ। অবসান ঘটিয়ে দিল কুন্তলার উৎকণ্ঠার। চেনা মুখ, খুবই চেনা। ব্রেক কষল কুন্তলা। জিজ্ঞাসা করল, কি ব্যাপার এত রাতে? কোত্থেকে এলে? কোথায় যাবে? একসঙ্গে 3টে প্রশ্ন, বলল নির্জন পথের পথচারী। আগে গাড়িতে উঠি, তারপর বলছি, বলে ফগ লাইটের সামনে থেকে সরে গিয়ে কুন্তলার বাঁদিকে দরজা খুলে বসল প্যাসেঞ্জার সিটে। আসছি এয়ার স্ট্রিপ থেকে, এসেছি কোম্পানির P-680 সিটার এয়ারক্রাফটে, যাব বাড়ি জগৎপুরে। কুন্তলা জানে ইন্ডিয়ার এখন প্রায় 500 ছোট এয়ারস্ট্রিপ রয়েছে। গ্রিন টাউনের কাছে একটা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করেছিল ব্রিটিশরা। এখন বড় বড় কোম্পানিরা তাদের নিজস্ব বিমান নামায়। পথচারী পুরুষ বড় কোম্পানির বড় অফিসার। আর এই সমস্ত মহলে তো সুন্দরী কুন্তলার দহরম মহরম বেশি। গাড়ি গিয়ারে দিতে যাচ্ছে কুন্তলা।
এমন সময় পাশের পুরুষ ডান হাত দিয়ে খপ করে চেপে ধরল কুন্তলার বাঁ হাত। তিষ্ঠ দেবী, তিষ্ঠ। কেন? কারণ আমি এখন বাড়ি যাব না। এত রাতে আবার কোথায় যাবে? না, রাত এমন কিছু হয়নি, মাত্র 9টা। তোমার মতো সুন্দরীরা 12টার আগে কিন্তু ফেরে না, বিশেষ করে রোববারে। কি বলতে চাও? তোমার মুখে মদের গন্ধ লেগে রয়েছে কুন্তলা। এই জিনিসটা আমার এখন একটু দরকার। বড্ড ক্লান্ত আমি। ননসেন্স! তুমি বারে যেতে চাও? এই অঞ্চলে নাইট বার কিন্তু একটাই আছে, সেটা উল্টো পথে। না, আমি যেতে পারবো না। আমার হাতটা ছাড়ো। এবার যাবে? ড্যাশবোর্ডের আলোয় বস্তুটাকে দেখতে পেল কুন্তলা। একটা রিভলভার লোকটার বাঁ হাতে। কুন্তলা অবাক হলো না, ভয়ও পেল না। এই পুরুষটি আকাশপথে ইল্লি দিল্লি করে বেড়ায়। রহস্যজনক ব্যবসায় বিস্তর টাকা কামায়, বিস্তর টাকা ওড়ায়। প্রয়োজনে সুন্দরীদের সঙ্গে রাখে, প্রয়োজনে আরও একটু এগোয়। তখন শুধু সুরায় সানায় না। কুন্তলা তার গ্ল্যামার ধার দিয়েছে একে ইতিপূর্বে। তাই কিছু মেয়েলি নিরাপত্তা মজুদ রাখতে হয় হ্যান্ডব্যাগে। কিন্তু আজ রাতে সে পারবে না। কাল অফিস বস থাকবে না, কাজ অনেক। কঠিন কন্যা কুন্তলার মুখেও কোনো কথা আটকায় না। তাই অবলীলায় সে বলে দিল, আমার ঠোঁটে লেগে থাকা মদটুকুতে যদি তোমার ইচ্ছে চলে যায় তাহলে তাই হোক। ঠিক আছে, অস্ত্রটা নামাও। শুরু সেইখানে, শেষ একদম শেষে। নির্জন পথ, ঝুপঝুপে বৃষ্টি। অগত্যা হ্যান্ডব্যাগ খুলতে হয়েছিল কুন্তলাকে নিরাপত্তার খাতিরে। খুলতে হয়েছিল গলার স্কার্ফ। পিছনের সিটে লোকটাকে পাশে নিয়ে বসে কুন্তলা বলেছিল, তা খুশি তো? চলো এবার বাড়ি যাওয়া যাক। কিন্তু দেবী, নেশা তো মিটল না। ফেক দরকার এরপরেও? সুরা আর সাকি যে টাকার এপিট ওপিট, বুঝলে? বিশেষ করে যখন সাকির হ্যান্ডব্যাগে টাকার বান্ডিল থাকে। ওটা অফিসের টাকা। চলো। লোকটার বাঁ হাতে ফের দেখা দিয়েছে নিকষ সেই বস্তুটা। না। তাহলে তাহলে ঘুমিয়ে পড়ো। স্ট্রিট ল্যাম্পের আলোয় কুন্তলা দেখতে পেল বিদ্যুৎ বেগে কালো অস্ত্র আঘাত হানতে যাচ্ছে তার মাথার বাঁদিকে। তারপর আর কিছু মনে থাকতে পারে না। দুর্বল হৃদযন্ত্র আর সচল থাকতে চায়নি। কিছুক্ষণ গুঙিয়েছিল, তারপর বুকের কল গেল থেমে। প্রাণহীন দেহটা তুলে স্টিয়ারিংয়ের সামনে বসিয়ে দিল পুরুষটি। রেনকোট আগেই পরে নিয়েছিল কুন্তলা। খোলা চোখ চেয়ে রইল সামনে। পিছনের সিটে একটু রক্ত ছিটকেছে, ওটা মোছা দরকার। রিভলভারেও রক্ত লেগেছে, ওটাও মোছা দরকার। কিন্তু ন্যাকড়া কোথায়? অত খোঁজার সময় নেই। নিরালা রাস্তায় যদি টহলদার পুলিশ এসে পড়ে? কুন্তলার গলার স্কার্ফ খুলে নেওয়া হয়েছিল তখনই, রক্ত মোছার জন্যে। হ্যান্ডব্যাগ হাতানো হয়েছিল 4000 টাকা আত্মসাৎ করার জন্যে, আর রক্তমাখা স্কার্ফটা তার ভেতরে রাখার জন্যে। এলো পাথারিভাবে পার্কিং স্পেসে গাড়ি ঢুকিয়েছিল কুন্তলা অশান্ত লোকটিকে শান্ত করার জন্যে। গম্ভীর মুখে সব শুনল জয়ন্ত। মনে মনে বলল, ভয়ঙ্কর, তুমি একটা রামঘুঘু গল্পবাজ। তবে থিওরিটাকে হাজির করা হয়েছিল অভিনব কায়দায়। মনে মনে জয়ন্ত স্বীকার করল। ঊর্ধ্ব নেত্র হয়ে রইল বেশ কয়েক সেকেন্ড। তারপর বলল, হ্যান্ডব্যাগটা পাওয়া গেলে কিন্তু গোলটা চুকে যেত। গাড়ির আশেপাশে ঝোপঝাড় তো খুঁজে দেখেছিলেন নাকি? স্যার, কয়েক স্কোয়ার মাইল ধরে আমি তল্লাশি চালিয়েছিলাম। কাজ শেষ করে নিজেই হেঁটে চম্পট দিয়েছিল খুনি। হ্যান্ডব্যাগ থেকে টাকা নিয়ে পকেটে রেখেছিল। রক্তমাখা স্কার্ফ তার ভেতরে ঢুকিয়ে কোথাও না কোথাও আমার মনে হয় নিশ্চয়ই ফেলে গেছে। ও জিনিস নিয়ে কেউ তো আর বাড়ি ফিরে যাবে না, রাস্তা দিয়েও হাঁটবে না।
লোকের যাতে চোখে না পড়ে তাই ফাঁকা জায়গায় নিশ্চয়ই ফেলে দিয়েছিল, কিন্তু স্যার কোথাও কিছু পাইনি। এই স্কেচ ম্যাপটা দেখছি এয়ার স্ট্রিপের স্কেচ। আচ্ছা, এখানেও খুঁজে পাননি তাই তো? না স্যার। রাত 9টা নাগাদ কোনো এয়ারক্রাফট ল্যান্ড করেছিল? হ্যাঁ স্যার, করেছিল। P686 সিটার এয়ারক্রাফট। সিধে হয়ে বসলো জয়ন্ত। আই সি। আচ্ছা, প্যাসেঞ্জার কারা ছিল? সেটাও একটা মিস্ট্রি স্যার, অন্য লাইনের মিস্ট্রি। প্লেনে পাইলট ছাড়া আর কেউ ছিলই না। সে কি? এই প্লেনে হেরোইন পাচারের কারবার করা হয় স্যার, অথচ লাইসেন্স নেওয়া আছে সিভিল অ্যাসোসিয়েশনের ডিরেক্টর জেনারেলের কাছ থেকে। বড় কোম্পানি তলায় তলায় এই সমস্ত কারবার করে থাকে। ফ্লাইং আওয়ার বাবদ 20-22 হাজার টাকা এইভাবে ওরা তুলে নেয়। ওটা স্যার অন্য লাইনে তদন্ত। লাইসেন্স ক্যান্সেল করে তবে আমি ছেড়েছি স্যার। তবে যারা নিচের মহলের ব্যবসা করে তারা খুনে গুন্ডাকেও লুকিয়ে নিয়ে আসতে পারে। ইন্ডিয়ায় স্যার সবই হয়। হ্যাঁ, তা তো হয় বলে জয়ন্ত থুতনি চুলকাতে লাগলো। আমার থিওরিটা খাড়া করেছিলাম এই কারণেই স্যার, কেউ না কেউ সেই রাতে কুন্তলা শীলকে এনজয় করেছিল মেয়েটা সায় নিয়ে, তারপর টাকার লোভে খুন করে পালিয়েছে স্যার। নাইট বারেও আমি গিয়েছিলাম। মালিক মারা যাওয়ায় সেই রাতে বার ছিল বন্ধ। আচ্ছা, তারপরে আপনারা ফাইল ক্লোজ করে দিলেন? হ্যাঁ স্যার। অধ্যায় 3। ইন্দ্রনাথ গালে হাত দিয়ে সমস্ত কিছু শুনে গেল। আমিও শুনলাম। তারপরে যা বললাম তা এই কাহিনীর প্রথম লাইনেই লিখেছি। তারপরেই ব্রহ্মতালু পর্যন্ত চনমন করে উঠল কাহিনী শেষ পর্ব শুনে। জয়ন্ত বলল ভয়ঙ্কর পাত্রকে আবার, আরে মশাই, ঝেড়ে কাশুন না। ফাইল ক্লোজ করেছেন 8 বছর আগে, ক্লোজড ফাইল ওপেন করতে চাইছেন। আমাকে তলব করেছেন, কিন্তু কেন? ছি ছি স্যার, ও কথা বলবেন না। আপনি মার্ডার এক্সপার্ট। মার্ডার করার এক্সপার্ট? না না স্যার, মানে আমি বলতে চাইছি মার্ডার কেস এক্সপার্ট। জয়ন্ত আবার সিরিয়াস হয়ে গেল, কেননা ভয়ঙ্কর পাত্র সিরিয়াস হয়ে যাচ্ছে। হাজার হোক পোড় খাওয়া পুলিশ অফিসার, ভনিতা যখন করে তখন তার পিছনেও একটা উদ্দেশ্য থাকে। পুলিশকে যতই সং সাজানো হোক, সৎ অফিসারদের প্রত্যেকেই অল্প বিস্তর লক্ষ্যভেদী অর্জুন অথবা সাপুড়ে। বাহানার বাঁশি বাজিয়ে যায় লক্ষ্য ঠিক রেখে। ভয়ঙ্কর পাত্র সেই মেটালের মানুষ। ধানাই পানাই করে গেছে জয়ন্তকে মেন্টালি তৈরি করার জন্যে। এখন আসছে মিস্ট্রি পয়েন্টে। খুদে বমশেলটা ছাড়া হলো এইভাবে। স্যার, হ্যান্ডব্যাগ আর স্কার্ফ দুটোই পাওয়া গেছে। হালকা গলায় জয়ন্ত শুধু বলেছিল, কি ব্যাপার, পিসি সরকারের ম্যাজিক নাকি? টুপির মধ্যে থেকে একটার পর একটা আপনি বের করেই চলেছেন। কি ব্যাপার? ভয়ঙ্কর পাত্র নিরুত্তর রইল। নিজের টেবিলের ড্রয়ার টানল, প্রথমে বের করলো ময়ূরকণ্ঠী ব্যাগ, তারপর ময়ূরকণ্ঠী স্কার্ফ। দুহাতে বস্তু দুটো নিয়ে রাখলো জয়ন্ত টেবিলে। পুরো ঘর নিস্তব্ধ। জাদরেল জয়ন্ত বললেন জাদরেল ভয়ঙ্করকে, নাটকটা তো ভালোই করলেন, ক্লাইম্যাক্স এনে দিলেন। এক একটা কেস স্যার, এক একটা নাটক। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। মেয়েটার নাম হওয়া উচিত ছিল ময়ূরকণ্ঠী। 8 বছর আগে এই ব্যাগ আর এই স্কার্ফের ঝলক তুলেছিল ময়ূরকণ্ঠী মেয়ে রোববারের ডিনার পার্টিতে। তারপর ময়ূরকণ্ঠীর ময়ূরী প্রাণ পাখি হয়ে উড়ে গেল। সেই সঙ্গে নিরুদ্দেশ হয়ে গেল তার অতি প্রিয় বস্তু। এই দুটি বস্তু দুটো না ছুঁয়ে ঈষৎ বিষণ্ণ সুরে বলে গেল জয়ন্ত। তারপর বলল, তা টুপির মধ্যে কিছু রয়েছে? হ্যাঁ স্যার, আছে বলে ড্রয়ার টানলো ভয়ঙ্কর। বের করলো দ্বিতীয় বিস্ময়, রাখলো জয়ন্তর টেবিলে। ময়ূরকণ্ঠী মেয়ে শর্ট হ্যান্ড নোটবুক। এই দেখুন স্যার কভারটা, গোটা গোটা অক্ষরে লিখে রেখেছে নিজের নাম কুন্তলা শীল। নোটবই না ছুঁয়ে শুধু চেয়ে রইল জয়ন্ত। পরিচ্ছন্ন হস্তাক্ষর।
মাত্র 24টা বছরের পরমায়ু নিয়ে এসে তরতর করে উঠে এসেছিল অনেকটা। কর্মজীবনে উন্নতি করতে গেলে অনেক দাম দিতে হয়। জয়ন্ত চাকরি করে, জয়ন্ত অনেক পদোন্নতি আদায় করেছে, কিন্তু বিবেককে বিসর্জন দিয়ে দাম দেয়নি কখনো। এই মেয়েটা কি সেটাই দিয়েছিল? ভারী গলায় বলল, না, শর্ট হ্যান্ডে লেখা আমি বুঝি না। আপনি ট্রান্সলেট করিয়েছেন? হ্যাঁ স্যার, করিয়েছি। শেষেরগুলো চিঠির ডিকটেশন বসের বাড়িতে বসে ও নিয়েছিল মৃত্যুর আগে। বিজনেস লেটার্স। চেয়ারের হাতলে কোনোই রেখে জিনিস তিনটের দিকে চেয়ে রইল জয়ন্ত। হ্যান্ডব্যাগ, স্কার্ফ আর শর্ট হ্যান্ড নোটবুক। হাত দিয়ে ছুলো না। তারপর চোখ আটকে রইল হ্যান্ডব্যাগে। মিস্টার পাত্র? ইয়েস স্যার। হ্যান্ডব্যাগে আর কি কি পেয়েছেন? স্যার, লিপস্টিক, নেল পলিশ, পাউডার, রুমাল আর। কিছুক্ষণ সব চুপচাপ। জয়ন্তর চোখ ঘুরে গেল এবার স্কার্ফের ওপর। ভাঁজ করে পলিথিন দিয়ে মুড়ে রাখা হয়েছে। স্বচ্ছ আবরণ ফুঁড়ে যেন ময়ূরকণ্ঠী জেল্লা বেরোচ্ছে। মিস্টার পাত্র? ইয়েস স্যার। স্কার্ফের কন্ডিশন দেখে তো মনে হচ্ছে একদম ফ্রেশ, যেন এইমাত্র দোকান থেকে কিনে নিয়ে এসেছে কুন্তলা। রাইট স্যার। পলিথিন প্যাক থেকে বের করে আপনি একটু কাইন্ডলি দেখান তো। হ্যাঁ স্যার, এই যে স্যার দেখুন। টেবিলের ওপর লম্বা করে স্কার্ফ বিছিয়ে ধরল ভয়ঙ্কর পাত্র। তারপর বলল, দেখছেন স্যার, রক্তের দাগ এদিকে নেই। এবার দেখুন স্যার উল্টো দিকে, রক্ত মোছার দাগই নেই। তাহলে আপনার থিওরি ভুল। হত্যাকারী খুন করার পর হাতিয়ার মোছেনি স্কার্ফ দিয়ে। আরও একটা ব্যাপার স্যার ক্লিয়ার হয়ে গেল, খুন হওয়ার সময় স্কার্ফ গলায় দেওয়া ছিল না, থাকলে কিন্তু স্যার রক্ত লাগতই। কারেক্ট বলে আনমনে সতীর্থ সিদ্ধান্ত আপন মনে আউড়ে গেল জয়ন্ত। তারপর বলল, কুন্তলাশীল খুন হচ্ছে, গলায় নেই স্কার্ফ, গলায় নেই স্কার্ফ। স্কার্ফটা খুলে রেখেছিল এমন এক হত্যাকারীর সামনে, যার সান্নিধ্যে স্কার্ফ খুলে রাখা যায়, যখন গলবন্ধনীর আবরণ থেকে গলাকে খুলে রাখার দরকার হয়। যখন সামলে নিল জয়ন্ত, তারপর বলল, তা টাকা পেয়েছেন? স্যার, 4000-এর বান্ডিল পাইনি, খুচরো টাকা পয়সা কিছু রয়েছে কুন্তলার নিজের। এতক্ষণে হ্যান্ডব্যাগে হাত দিল জয়ন্ত, খুলল না, উল্টে পাল্টে দেখল সেলাইয়ের দাগ বরাবর মাটি লেগে রয়েছে। পেলেন কোথায় এটা? নিজের চেয়ারে গিয়ে বসলো ভয়ঙ্কর পাত্র। তারপর বলল, স্যার, খুন যেখানে হয়েছে কুন্তলা, সেই জায়গার ধারে কাছে নয় স্যার। তাহলে কোথায়? বসের বাড়িতে স্যার। হ্যান্ডব্যাগের ওপর চোখ রেখে কথা বলে যাচ্ছিল জয়ন্ত। ময়ূরকণ্ঠী জেল্লা যেন তাকে মোহাবিষ্ট করে রেখেছে। শেষ কথাটা কানের মধ্যে দিয়ে ব্রেনে ঢুকে গেল গরম লোহার শিকের মতো। বসের বাড়িতে? হ্যাঁ স্যার, বাড়িটার নাম মরকত ভবন। গ্রিন টাউনের বাইরে ছিল 8 বছর আগে, এখন নেই স্যার, শহর ছড়িয়ে পড়েছে। জয়ন্ত বোবা। ভয়ঙ্কর পাত্র ভদ্রলোক সত্যি ভয়ঙ্কর নাটক সাজিয়েছে। এই লোক পুলিশ মহলে নাম করবেই। ভয়ঙ্করের পরবর্তী বম্বশেল এলো এইভাবে, স্যার, বাড়িটা এখন নার্সিংহোম হয়ে গেছে। জয়ন্ত চেয়ে রয়েছে। ভয়ঙ্কর আবার বলে যাচ্ছিল, বাড়ির মধ্যে ফাঁকা জমি যেখানে ছিল সেখানে বাড়ি তৈরির তোড়জোড় চলছে। সমস্ত জমিতে যদিও এখনও হাত দেওয়া হয়নি। 3 দিন আগে বাগানের মালি পাথর দিয়ে বাঁধানো রাস্তা থেকে খান কয়েক চাটালো পাথর খুঁড়ে তুলে নিচ্ছিল ফুল গাছের লাইন ওখান দিয়ে টেনে নিয়ে যাওয়ার জন্যে। বলে থামলো ভয়ঙ্কর পাত্র। তারপর আর চুপ করে থাকতে পারল না জয়ন্ত। সত্যি সাসপেন্স তৈরি করতে পারে বটে ভয়ঙ্কর। জবাবটা এলো এইভাবে, স্যার, তারপরেই তো পাথরের তলায় পাওয়া গেল হ্যান্ডব্যাগ আর স্কার্ফ। তদন্তের ঘাত প্রতিঘাত ইন্দ্রনাথকে এমনই নিবিষ্ট করে রেখেছিল যে নস্যিনীতেও সে ভুলে গিয়েছিল। লক্ষ্য করছিলাম চাহনি কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে, মাথায় রক্ত চড়ছে।
জয়ন্ত নীরব হতেই বের করল নস্যির ডিবে, শুধু ধরে রইল, ডিবের দিকে চেয়ে রইল, তারপর চোখ তুলে বলল, কেসটা তো ভারী ইন্টারেস্টিং। তারপর নস্যি নিল এবং সশব্দে। জয়ন্ত ব্রিফকেস খুলে একটা গোবদা ফাইল নিয়ে রাখল কোলের ওপর। ইন্দ্রনাথ সেদিকে চেয়েও দেখল না। জয়ন্ত গলা খাঁকড়ি দিয়ে বলল, ওহে টিকটিকি, এর মানে কি বোঝা গেল? অতিশয় স্পষ্ট। ইন্দ্রনাথ আবার বলতে শুরু করে, কুন্তলাশীল সেই রবিবারের রাতে মরকত ভবন থেকে যখন বেরিয়ে যাচ্ছে, তখন তার গলায় ছিল না ময়ূরকণ্ঠী স্কার্ফ, হাতে ছিল না ময়ূরকণ্ঠী ব্যাগ। ব্যাগটা হাতে ছিল না, কাঁধে ঝুলছিল, ব্যাখ্যা করে দিল জয়ন্ত। তারপর আবার বলল, ভয়ঙ্কর ভূতটাকে এই পয়েন্টে আমি প্রশ্ন করেছিলাম, ব্যাগ হাতে ছিল না কাঁধে ছিল, দেখেছে 3 জন। ও আচ্ছা, মানে সেই 3 জন বলে ইন্দ্রনাথ চুপ করে গেল। হ্যাঁ, সেই 3 জন, শুধু 3 জন, যারা দাঁড়িয়ে থেকে বিদায় নিতে দেখেছে কুন্তলাশীলকে। আচ্ছা, তাহলে শুধু 3 জন। ভয়ঙ্কর ভূতকে কোণঠাসা করার আমি চেষ্টা করলাম আরও একটা প্রশ্ন দিয়ে, কুন্তলাশীল স্কার্ফ গলায় জড়িয়েছিল কিভাবে? প্রত্যেককে আলাদাভাবে সেটা জিজ্ঞাসা করা হয়েছিল কি? তো ভয়ঙ্কর বলল যে হ্যাঁ, ইয়েস স্যার, হয়েছিল। 3 জনকে সেপারেটলি আমি জিজ্ঞাসা করেছি, 3 জনই হুবহু একই বর্ণনা দিয়েছে কিভাবে স্কার্ফ জড়িয়েছিল কুন্তলাশীল। আচ্ছা, ব্যাগ হাতে ছিল না কাঁধে ছিল, এটাও কি সেপারেটলি জিজ্ঞাসা করেছিল? হ্যাঁ ইন্দ্রনাথ, সেটাও করেছিল। 3 জনের স্টেটমেন্ট এক। ব্যাগ ঝুলছিল কাঁধে আর স্কার্ফ বাঁধা ছিল বিশেষ একটা কায়দায়। তবে কায়দাটা কীরকম সেটাও সেপারেটলি কিন্তু দেখিয়েছে 3 জন। 3 জন? অস্পষ্ট গলায় ইন্দ্রনাথ বলল, হ্যাঁ 3 জন। প্রতিধ্বনি করে গেল জয়ন্ত। মিথ্যে বলেছিল ওই 3 জন? তার মানে তো স্টেটমেন্ট লেখা হয়েছে ওই মিথ্যের ওপর। আচ্ছা ঠিক আছে, দাও তো স্টেটমেন্টটা একবার একটু দেখি, বলে এতক্ষণে হাত বাড়ালো ইন্দ্রনাথ। জয়ন্ত যখন ফাইল হাতড়াচ্ছে আমার দিকে তাকিয়ে বলল, মৃগাঙ্ক, এই জন্যেই বলেছিলাম এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। ক্লোজড ফাইল এখন ওপেন হচ্ছে। বোবা আর শত্রু নেই, তাই চুপ করে রইলাম। একগোছা স্টেটমেন্ট বাড়িয়ে ধরল জয়ন্ত। এই 6 জনের স্টেটমেন্ট দিলাম, অঞ্জনা আর কুন্তলা ছাড়া যে 4 জন ছিল ডিনার পার্টিতে, সেই 4 জনের প্লাস বাবা আর মায়ের। প্রতিটা লাইন, প্রতিটা শব্দ ইন্দ্রনাথ দেখল। 8 বছর আগে দেওয়া একটা স্টেটমেন্ট। এই জবানির ভিত্তিতেই কুন্তলাশীলের হত্যাকারীকে ধরা যায়নি। কেসটা ধামাচাপা পড়েছে। খুনি বুক ফুলিয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে। আমি রোমাঞ্চকর কাহিনী লিখি, কিন্তু নিজে রোমাঞ্চিত হই না। কিন্তু সেই দিন হয়েছিলাম। ঘর যখন নিস্তব্ধ, যখন একদৃষ্টে ইন্দ্রনাথের দিকে তাকিয়ে আছে, আমি তখন কাঠ হয়ে রয়েছি। ভাবছি হত্যাকারী কে। নৈশব্দ ভঙ্গ হলো। ইন্দ্রনাথ বলছিল, মিস্টার তথাগত দস্তিদার, কুন্তলাশীলের বস, থাকতেন মরকত ভবনে। জয়ন্ত বলল, হ্যাঁ, এখন থাকেন না, সে বাড়িতে এখন নার্সিংহোম হয়ে গেছে। কি তাই তো? হ্যাঁ ঠিকই বলেছ। তা কবে? 7 বছর আগে। কেস ক্লোজড হওয়ার 1 বছর পরে? হ্যাঁ। তা এরপরে উনি কোথায় গেলেন? একটা ছোট বাড়িতে। মরকত ভবন তো একটা প্রাসাদ, তো তোমার মুখেই তো শুনলাম একটু আগে। হ্যাঁ ঠিকই, প্রাসাদে থাকতে গেলে তো রাজার মতোই থাকতে হয়। তথাগত ঘোষ দস্তিদার সেইভাবেই নিশ্চয় ছিলেন। ভয়ঙ্কর পাত্র তো সেই রকমই দেখেছিল। রাজকীয় লাইফস্টাইল ত্যাগ করে সাদামাটা লাইফস্টাইল উনি কেন বেছে নিলেন? মানে স্বেচ্ছায় না চাপে পড়ে? না ইন্দ্রনাথ, আমার বিশ্বাস চাপে পড়ে। তার মানে অর্থকষ্ট মেটাতে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তথাগত ঘোষ দস্তিদারের বিজনেস কি টাল খেয়েছিল? না, বিজনেস তো এখনও রমরমিয়ে চলছে, কিন্তু উনি আর সেই বিজনেসে নেই।
ভুরু তুলে ইন্দ্রনাথ বলল, কেন? সেটাই জানবার জন্য তোমাকে নিয়ে যাব। হ্যাঁ, আমি তো যাব, কিন্তু তার আগে আমি একটা কথা জানতে চাইছি যে বিজনেস যখন রমরমিয়ে চলছে তখন দেখছে কে? জুনিয়র এক্সিকিউটিভ সুরেশ দে। তার মানে মিথ্যে স্টেটমেন্ট যারা দিয়েছিলেন তাদের মধ্যে দ্বিতীয়। হ্যাঁ, এবং তথাগত ঘোষ দস্তিদারের প্রাণের বন্ধুও বটে। তাই জুনিয়র এক্সিকিউটিভকে বিজনেস দেখতে দিয়েছেন পুরোপুরি, এবং ম্যানেজিং এক্সিকিউটিভ বানিয়ে দেওয়ার পর চোখ ছোট হলো ইন্দ্রনাথের এই কথা শুনে। তারপর বলল, তার মানে প্রমোশন দিলেন, বিজনেস ছেড়ে দিলেন, প্রাসাদ ছেড়ে ছোট বাড়িতে চলে এলেন। আচ্ছা জয়ন্ত, এটা তোমার স্ট্রেঞ্জ মনে হচ্ছে না? হ্যাঁ, স্ট্রেঞ্জই তো ইন্দ্রনাথ, নইলে তোমাকে কি আর জ্বালাতে আসি? আর একটা ইনফরমেশন বার করেছি ভয়ঙ্করের পেট থেকে, শুনলে তুমি থ হয়ে যাবে। যথা, সুরেশ দে বিয়ে করেছে চম্পা সাহাকে। সত্যি শুনে থ হয়ে গেল ইন্দ্রনাথ। বুদ্ধির গগনে যে নাকি নক্ষত্র হয়ে গেছে আমেরিকার FBI গোয়েন্দা সংস্থা ইন্ডিয়ার সাইবার ক্রাইম সলভ করার জন্যে যার দ্বারস্থ হচ্ছে, ইনফোটেকের লর গলিঘুজি দিয়ে ষড়যন্ত্রের গন্ধ পেয়ে ভারত সরকার যার বুদ্ধি নিচ্ছে, সেই ইন্দ্রনাথ রুদ্র থ হয়ে গেল জয়ন্তের গ্রেনেড ইনফরমেশনের বিস্ফোরণে। তারপর খুব আস্তে বলল, আচ্ছা জয়ন্ত, 8 বছর আগে ডিনার পার্টির গেস্টদের ডিটেলসটা একটু বলবি? ইন্দ্রনাথ, আমি এবং জয়ন্ত তিনজনে স্কটিশ চার্চ কলেজে একসঙ্গে পড়েছি। তুই তোকারির সম্পর্ক ছাড়িয়ে ইদানিং তুমি সম্বোধনে চলে এলেও পুরনো দিনের মতো জম্পেশ আড্ডা যখন শুরু হয় আমাদের, তখন অজান্তেই মুখ দিয়ে তুই তুকারি বেরিয়ে আসে। এই নিয়ে আমার গিন্নি কবিতা কম খোঁচা মারেনি। সেদিনের আসরে হাজির থাকলে তিনজনকে নিশ্চয়ই খুঁচিয়ে মারত। ভাগ্যিস ছিল না। বড় বাগড়া দেয় টান টান কাহিনীর মধ্যে, বিশেষ করে ইন্দ্রনাথের ভীষ্মের প্রতিজ্ঞার জন্যে বেচারার প্রাণ ওষ্ঠাগত করে ছাড়ে। মেয়েদের কাছ থেকে দূরে থাকতে চায় ইন্দ্রনাথ, তা থাকুক না, ওর সঙ্গে প্রেম করেও তো বিপদ, পাকাল মাছের মতো পিছলে যাবেই। ওকে আমি হাড়ে হাড়ে চিনি। প্রিন্সেস বলে খ্যাপাতো যে মেয়েটিকে বিড়ালাক্ষী স্বর্ণকেশী অপরূপা সেই সহপাঠিনীর পূর্বপুরুষরা সত্যি ছিল রাজবংশের মানুষ। ইন্দ্রনাথ তখন তো নমস্য ব্যক্তিই হয়নি, থাকতো একটা সাধারণ মেসে। প্রিন্সেসের বাড়ির লোকেরা মেয়েটাকে জোর করে বিয়ে দেয় এক রাজপুরুষের সাথে। সেই থেকে ইন্দ্রনাথ ভীষ্ম বনে গেছে। সেই রাজবাড়ির কোনো কেস নেয় না, এমনকি বালিগঞ্জের মহারাজার প্যালেসের সামনে দিয়েও কখনো যায় না। কিন্তু পাশের একটা 14 তলার মস্ত ফ্ল্যাট কিনে ফাঁকা ফেলে রেখে দিয়েছে, যে ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়ালে বহু নিচে দেখা যায় রাজবাড়ির মস্ত গম্বুজ। এত কথা আমি ছাড়া কেউ জানে না, আমি কখনো লিখিও নি। পুরনো ঘায়ে খোঁচা মারতেও আমি চাইনি। বেলেঘাটার বাড়ি তো আমার বউ জোর করে ওকে দিয়ে কিনিয়ে ওখানে বসিয়েছে। অনেক দূরে জলের ধারে থাকতে চায়, তা থাকুক। সুরেশ দে চম্পা সাহাকে বিয়ে করেছে শুনে তাই নিষ্কম্প নিরেট নিটোল ইন্দ্রনাথ রুদ্র আর বুদ্ধদেবের মতো প্রশান্ত লোচনে থাকতে পারল না। দুই চোখের পাতা অকস্মাৎ পুরো তার খুলে গেল। পূর্ণ চাহনি স্থির হয়ে রইল পাথর চোখে। সুরেশ দে বিয়ে করেছে চম্পা সাহাকে, করতেই পারে এবং করেওছে। একজন পুরুষ যদি বিয়ে করে আরেকজন নারীকে, তাহলে এত উতলা হওয়ার কি আছে? সত্যি আমি ব্যাপারটায় হতবাক হলাম। ইন্দ্রনাথের স্থির লোচন কিন্তু বাংময় হয়ে উঠল পরক্ষণেই, শব্দে নির্ঝরিণী ঝরালো কণ্ঠ দিয়ে। জয়ন্ত, 6 জনের ডিনার পার্টিতে তথাগত ঘোষ দস্তিদার মানে বস আর পার্সোনাল সেক্রেটারি মানে কুন্তলা ছাড়া আর 4 জন হাজির ছিল। তারা ছিল সব জোড়ায় জোড়ায়, তাই তো? হ্যাঁ, ঠিকই বলেছ। একজন নিয়ে গিয়েছিল তার বাগদত্তাকে, আরেকজন নিয়ে গিয়েছিল তার গার্লফ্রেন্ডকে। 2 + 2 4।
হুম, তার মানে প্রেমের চতুর্ভুজ রচনা করেছিল পার্টিতে যাওয়ার আগে থেকে। রিপোর্ট তো এইমাত্র আমি পড়লাম, তাতে দেখছি সুরেশদের গার্লফ্রেন্ড ছিল অঞ্জলা মল্লিক, আর চঞ্চল সেনের বাগদত্তা ছিল চম্পা সাহা। হ্যাঁ, এটা তো একটা ঘটনা। ওফো, হ্যাং ইওর ঘটনা। ঘটনা যদি তাই হয় তাহলে এ ঘটনা কে ঘটালো এবং কেন ঘটালো? চঞ্চল সেনের বাগদত্তাকে সুরেশ দে কী করে বিয়ে করে বসলো এবং কেন বিয়ে করে বসলো? হে বন্ধু, তুমি তো বড়ই উত্তেজিত হয়ে উঠছো। হবার কারণ আছে বলেই হচ্ছি। একটা মেয়েকে বিয়ে করব বলে নাচিয়ে তাকে বিয়ে না করাটা একটা কিন্তু সোশ্যাল ক্রাইম। হ্যাঁ, সেটা মানছি, কিন্তু নারী চরিত্র। এই দেখ, ফটফট করবি না। আচ্ছা, বিয়েটা কি হৃদয় বিনিময়ের ফলে হয়েছিল? মানে? মানে কোন তিনজন দেখেছিল কুন্তলাকে গলায় স্কার্ফ জড়িয়ে আর কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাইরে বেরিয়ে যেতে? আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পটি এখানেই শেষ করলাম। আবার কালকে নিয়ে আসবো এর পরবর্তী অধ্যায়। আপনারা গল্পটি শুনবেন। নমস্কার।